राफेल मामले में कुछ ना कुछ गड़बड़ी तो हुई है। हमने प्रधानमंत्री से 3 सवाल पूछे हैं, जवाब नहीं आ रहे। क्या दाम जहाज का दिया आपने? कैबिनेट कमेटी ऑन सिक्योरिटी से आपने पूछा था, हां या ना? और HAL से छीनकर आपने ये कॉन्ट्रैक्ट एक बिजनेसमैन को किस बेसिस पे दिया? इन 3 सवालों के जवाब नहीं आ रहे हैं। একটি গণতন্ত্র কতটা মজবুত বা একটি দেশ আদৌ গণতন্ত্র গণতান্ত্রিক কিনা সেটা বোঝা যায় সেই দেশে যে প্রতিপক্ষ বা বিপক্ষ দল আছে সেটা কতটা শক্তিশালী। সেই প্রতিপক্ষ দলটি কি সাধারণ মানুষের কথা তুলে ধরছেন? সেই প্রতিপক্ষ দলটি কি আদৌ যে ক্ষমতাশীল দল, সে দেশে যে দলটা ক্ষমতায় আছে সেই দলকে কি প্রশ্ন করতে পারছে? সেই দলকে কি কাঠগড়ায় তুলতে পারছে সাধারণ মানুষের হয়ে? সেটা একটা বড় একটা আলোচ্য বিষয় হয়ে দাঁড়ায়, বা সেটা একটা বড় একটা মাপদণ্ড হয়ে দাঁড়ায় সে দেশটা আদৌ গণতান্ত্রিক কিনা। এবার ভারতবর্ষের নিরিখে আসি। ভারতবর্ষের প্রধান যে প্রতিপক্ষ বা বিপক্ষ দল সেটা হচ্ছে কংগ্রেস। এবার কংগ্রেসের যে প্রধান মুখ সেটা হচ্ছে রাহুল গান্ধী। এবার যে ভিডিওটা আপনারা দেখলেন সেটা 7-8 বছর বা 8 বছরও বেশি হয়ে গেছে, সে একটা ভিডিও। সেখানে হচ্ছে তিনি প্রশ্ন করছেন রাফাল নিয়ে, রাফাল যুদ্ধ বিমান নিয়ে। সে সময় রাফাল যুদ্ধ বিমান নিয়ে কংগ্রেস এবং বিজেপির মধ্যে প্রচণ্ড বাকবিতণ্ডা চলে, অনেক কিছু সমস্যার সৃষ্টি হয়, অনেক কিছু তর্ক বিতর্ক সৃষ্টি হয়, যেখানে কংগ্রেস অবশ্যই সেটা যথেষ্ট মানে প্রশ্ন তারা করেন বিজেপির বিরুদ্ধে, যথেষ্ট তারা কাঠগড়ায় তোলার চেষ্টা করেন বিজেপিকে, যে কিভাবে এই চুক্তিটা হচ্ছে স্বাক্ষর করা হলো, কিভাবে এতটা বেশি দাম দিয়ে রাফালটা কেনা হচ্ছে বা রাফালগুলো কেনা হচ্ছে, কিভাবে হচ্ছে একটা বিজনেসম্যানকে মানে উপেক্ষা করে, বা একটা হচ্ছে বড় হচ্ছে পুঁজিবাদী কোম্পানিকে উপেক্ষা করে আর একটা পুঁজিবাদী কোম্পানিকে দেওয়া হচ্ছে, বা একজন হচ্ছে ভণ্ড বিজনেসম্যান যে কিনা হচ্ছে প্রচণ্ড ঋণে জর্জরিত, যে কিনা মুকেশ আম্বানির ভাই অনিল আম্বানি, সে রাহুল গান্ধী এটা দাবি করেছেন যে 45,000 কোটি টাকা হচ্ছে তার ঋণ, এবং সেখানে হচ্ছে সেই ঋণটা তাকে মকুব করে দেওয়া হচ্ছে, এবং সেই মকুব করে দেওয়ার পরে হচ্ছে তারকে দায়িত্ব তুলে দেওয়া হচ্ছে যে রাফাল বিমানগুলো তুমি প্রস্তুত করো, এবং সেটা যে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড সেই যে কোম্পানি তাকে উপেক্ষা করে, তাকে সঙ্গে চুক্তি বাতিল করে রিলায়েন্স ডিফেন্স যে অনিল আম্বানি কোম্পানি তার হাতে দায়িত্বটা তুলে দেওয়া হচ্ছে। এবং সে রাহুল গান্ধী যথেষ্ট কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন করেন, যেখানে এটা বলা হয় যে না, সাধারণ জনসমক্ষে এই জিনিসগুলো তোলা উচিত, যে কিভাবে এই জিনিসগুলো হলো, কিভাবে চুক্তিটা হলো, কিভাবে একটা কোম্পানি আর একটা কোম্পানিকে দায়িত্ব দেওয়া হচ্ছে, বা 126টা যেখানে হচ্ছে যুদ্ধ বিমান কেনার কথা ছিল সেখানে বায়ুসেনার সঙ্গে আলোচনা না বসে, একটা কমিটির সঙ্গে আলোচনা না করে কিভাবে হচ্ছে 36টা রাফাল কেনা হচ্ছে ফ্রান্সের সঙ্গে। সেখানে সে সময় বিজেপি বলেন যে না, ফ্রান্সের সঙ্গে একটা সিক্রেসি চুক্তি আছে, অ্যাক্ট আছে, প্যাক্ট আছে, সেটা হচ্ছে আহ, সেটার জন্য হচ্ছে জনসমক্ষে এই জিনিসগুলো তোলা হবে না। রাহুল গান্ধী এটাও দাবি করেন যে তিনি সেই সময় ফ্রান্সের রাষ্ট্রপতির সঙ্গে কথা বলেন, প্রাক্তন রাষ্ট্রপতির সঙ্গে, তিনি নাকি এটাই বলেন রাহুল গান্ধীকে যে না, এরকম কোনো চুক্তি নেই বা এরকম কোনো সমঝোতা আমাদের মধ্যে নেই। তো সুতরাং তিনি যথেষ্ট পরিমাণে কাঠগড়ায় তোলার চেষ্টা করেন বিজেপিকে সে সময়। আচ্ছা, এবার চলে আসি হচ্ছে যে কাট ব্যাক টু 2025, যখন হচ্ছে অপারেশন সিন্দুর হয় পাহেলগাম ঘটনার পর। পাহেলগাম হওয়ার পরে যখন অপারেশন সিন্দুর হলো, তখন হচ্ছে যখন বিমানগুলো ভারতের একটার পর একটা ধ্বংস করলো পাকিস্তান, যেটা রাহুল গান্ধীও সংসদে সেটা তোলার চেষ্টা করেন এবং হচ্ছে সদনে তোলার চেষ্টা করেন, তখন দেখা গেল যে রাহুল গান্ধী এটা নিয়ে হচ্ছে বেশি চিন্তিত যে না, পাকিস্তানকে হচ্ছে ভারত আরেকটু বেশি শিক্ষা দিল না কেন, পাকিস্তানের সঙ্গে যুদ্ধটা বিরতি ঘোষণা করলো কেন, পাকিস্তানকে আরেকটু বেশি কোণঠাসা করলো না কেন। এখানে এটাই বক্তব্য, সেটা হচ্ছে যে ভারতবর্ষের প্রতিপক্ষ দলকে অনেক সময় রাহুল গান্ধীকে যেসব মানুষ এই বলে দাবি করেন যে না, এই মানুষটা সাধারণ মানুষের হয়ে কাজ করেন, সাধারণ মানুষের জন্য কাজ করেন, সেখানে হচ্ছে এটাই বলার যে কংগ্রেস আর বিজেপি সেই দুটো দলের মধ্যে, বা কংগ্রেস যে দলটাকে তিনি রিপ্রেজেন্ট করছেন, যে দলটাকে কথা তিনি তুলে ধরছেন, বা যে দলটাকে তিনি সামনে আনার চেষ্টা করছেন, ভোটে জয়ী করার চেষ্টা করছেন, সে দলটা কতটা আলাদা বিজেপি থেকে। যদি আপনারা একটু ভালো করে বিচার করেন তাহলে দুটো দলের মধ্যে খুব একটা পার্থক্য আপনারা খুঁজে পাবেন না। দুটো দলই সমানভাবে যুদ্ধপিপাসু, দুটি দলই পুঁজিপতিদের হয়ে কাজ করেন। সেটা আলাদা আলাদা পুঁজিপতি হতে পারে। রাহুল গান্ধী সর্বসময় আম্বানি আদানির পার্টি বলে থাকে বিজেপিকে, কিন্তু তারও ইতিহাস ঘুটলে এবং হচ্ছে তারও মানে যদি সমস্ত কিছু
চর্চা করে দেখা হয় তাহলে দেখা যাবে যে তার দলটাও পুঁজিপতিদের দ্বারা পরিচালিত। তিনিও ভোটে হয়তো লড়তেই পারবেন না বা লড়ার চেষ্টাও করবেন না পুঁজিপতিদের ছাড়া। বিভিন্ন হচ্ছে যারা পুঁজিপতি আছে তাদের হচ্ছে তারা ভোটের সময় হচ্ছে তার পার্টিকে ফান্ড করে বলেই হচ্ছে তিনি ভোটে লড়তে পারেন এবং লড়েনও। এবার বিষয়টা হলো যে যখন 2026 সাল এলো, 114টা হচ্ছে যুদ্ধ বিমানের যখন চুক্তি হয়েছে, রাফালের চুক্তি হয়েছে ফ্রান্সের সঙ্গে, ভারত সরকার করেছে, তখন তিনি চুপ কেন? তখন তার মুখে একটা কথা নেই কেন? তখন কংগ্রেসের মুখে একটা কথা নেই কেন? যে 3.25 লক্ষ কোটি টাকার যে চুক্তিটা হলো ফ্রান্সের সঙ্গে, সেটা তো কম টাকা না। সেই টাকাটায় সেই টাকাটা শিক্ষা খাতে, সে টাকাটা খাদ্যে, সে টাকাটা স্বাস্থ্যে, সে টাকাটা অন্যান্য জায়গায়ও হচ্ছে কি বলে হচ্ছে করতে পারতো বিজেপি, লাগাতে পারতো। সেই জায়গাটায় সরকারকে কেন কাঠগড়ায় তিনি দাঁড় করাচ্ছেন না? সেই জায়গাটায় তিনি কেন একটা কথাও বলছেন না? সেটা একটা প্রশ্ন থেকে যায়। তাহলে তার ভণ্ডামিটা প্রমাণ হচ্ছে। তিনি এইটা নিয়ে বেশি চিন্তিত বা এইটা জনসমক্ষে তুলতে সেই সময় বেশি চেষ্টা করেছিলেন যে না আমাদের সময় এটার দাম ছিল হচ্ছে 500 কোটির একটু বেশি, আর সেখানে সেই জায়গাটায় বিজেপি 1600 কোটি টাকার বেশি দাম দিয়ে হচ্ছে একটা একটা যুদ্ধ বিমান কেনার চেষ্টা করছেন বা একটা পুঁজিপতির হাতে দেওয়ার চেষ্টা করছেন, যে পুঁজিপতিটা যথেষ্ট হচ্ছে কারাপ্ট। সেগুলো সবই মানা গেল, সেগুলো সবই দেখা গেল যে না ঠিক আছে বিজেপি একটা যথেষ্ট একটা নোংরা কাজে লিপ্ত, সেটা বোঝা যাচ্ছে। কিন্তু 2026-এ দাঁড়িয়ে, আজকের দিনে দাঁড়িয়ে তোমার ভূমিকাটা কি? তুমি এখানে কি কাজ করছো? সে জায়গাটাই তো তোমার কি তোমাকে জনতার কাছে বা সাধারণ মানুষের কাছে জবাব দেওয়াটা জরুরি। কারণ যে দেশে হচ্ছে একটা ক্ষুধা সূচক হচ্ছে, বিশ্ব ক্ষুধা সূচকে যে দেশ 102 নম্বরে আছে 2026 সালে দাঁড়িয়ে, সেই দেশের সাধারণ মানুষের হয়ে কথা বলাটা তোমার কর্তব্য। তুমি যেহেতু সাধারণ মানুষের একটা মাসিহা বলে দাবি করো নিজেকে, নিজেকে দাবি না করলেও একটা সেরকমভাবেই হচ্ছে তুলে ধরার চেষ্টা করো, সাধারণ মানুষের হয়ে কথা বলাটাই তো তোমার কর্তব্য। তাহলে এই যে হচ্ছে 3.25 লক্ষ কোটি টাকার এই যে চুক্তিটা সম্পন্ন হয়ে গেল বিজেপির সঙ্গে বা ভারতের হচ্ছে প্রধান রাজনৈতিক দলের সঙ্গে হচ্ছে ফ্রান্সের, সেই সময় তুমি কেন আর কোনো কথা বলছো না? আগে ড্যাসল্ট অ্যাভিয়েশনকে নিয়ে তুমি প্রচণ্ড কথা তুলেছিলে 2016-17, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে তুমি একটা কথা বলছো না কেন? এই যে এত কোটি কোটি লক্ষ কোটি টাকা যে খরচ হয়ে গেল, সেটা তো সাধারণ খাতেও লাগানো যেতে পারতো। নাকি তুমি এটা চিন্তায় আছো যে না হচ্ছে কি বলে হচ্ছে ভোটের সময় এই সমস্যাগুলো হতে পারে, যে না পুঁজিপতিদের বিরুদ্ধে যদি আমি কথা বলি তাহলে সমস্যাটা আমারই হবে। এবার যে পুঁজিপতিদের হয়ে হচ্ছে তুমি ইলেকশন ফান্ডগুলো নিচ্ছ, সেটা হচ্ছে প্রুডেন্ট ইলেকট্রাল ট্রাস্ট, প্রোগ্রেসিভ ইলেকট্রাল ট্রাস্ট, এবি জেনারেল ইলেকট্রাল ট্রাস্ট, আইটিসি ইনফোটেক ইন্ডিয়া লিমিটেড, হিন্দুস্তান জিঙ্ক লিমিটেড। এই যে পুঁজিপতিদের কাছ থেকে তুমি এটা পাচ্ছ, কংগ্রেস যে টাকাগুলো পাচ্ছে ইলেকশনের সময় ফান্ড হিসাবে, সেইটা কি ভয় পাচ্ছ যে না এদের কাছ থেকে আমি সরে যেতে পারি যদি আমি পুঁজিপতিদের বিরুদ্ধে কথা বলি? তাহলে সেটার জায়গাটা তোমার যথেষ্ট একটা ভণ্ডামি বলে প্রমাণিত হয়। তুমি যে সাধারণ জনতার হয়ে কাজ করার কথা বলো, সেটা কিছুটা ভণ্ডামি হিসাবে প্রমাণিত হয়। তুমি এই বিষয়টাকে পুরোপুরি এড়িয়ে গেলে কি করে? তোমার সেই সময় হচ্ছে যে দাবিগুলো ছিল যে না এটা কিভাবে সম্ভব, এটা যথেষ্ট একটা কারাপশন, এটা যথেষ্ট একটা ভুল সিদ্ধান্ত, এটা ভারতবর্ষের সরকার যথেষ্ট একটা খারাপ কাজ করছে। আজকের দিনে দাঁড়িয়ে যখন এই অর্ডারটা হচ্ছে সম্পন্ন হয়ে গেল, যে চুক্তিটা হচ্ছে পুরোপুরি ফাইনালাইজ হয়ে গেল, তখন তুমি সেই জায়গাটায় দাঁড়িয়ে তোমার একটা কর্তব্য ছিল না যে না এই ডিলটা বা এই চুক্তিটা এড়ানো যেত? কারণ এটাই কি হবে, এটা তো আরও তো যুদ্ধের জন্য একটা প্রস্তুতি নেওয়ার কথাই তো ভাবা যায়। যত যুদ্ধ বিমান কেনা হবে, যত বেশি জিনিসপত্র যুদ্ধের খাতে হচ্ছে মানে খরচা করা হবে, তত সেই দিকে যুদ্ধের দিকে যাবে। তাহলে তুমি নিজেকে স্বীকার করে নাও যে না হচ্ছে আমি বিজেপির সাথেই আছি, আমরা বিজেপির সাথেই আছি। যুদ্ধে যেখানে যুদ্ধের প্রশ্ন আসবে, যেখানে হচ্ছে সাধারণ মানুষের বিরুদ্ধে কথা বলার হবে, সেটা যেভাবেই হোক, সেটা হচ্ছে তাহলে আমরা বিজেপির সাথেই আছি। তাহলে আমরা কোনো অংশে তাদের থেকে ভালো একটা দল না, আমরা সেই সেরকমই। যদি আমাদেরকে ভোটে জিতিয়ে আনেন তাহলে সেরকম সেই জিনিসগুলোই পাবেন যেটা কিনা বিজেপি হচ্ছে আপনাদেরকে প্রোভাইড করছে, যেটা কিনা বিজেপি আপনাদেরকে দিচ্ছে। তাহলে সেই জায়গাটা এটা দেখা যাচ্ছে যে হচ্ছে আপনারা সাধারণ মানুষকে হচ্ছে একদিক থেকে হচ্ছে পাগল বানাচ্ছেন, তাদেরকে একটা ভুল আশা দিচ্ছেন, একটা ভুল আশায় হচ্ছে পরিপূর্ণ করে রেখেছেন যে না আপনারা যদি আমাদেরকে ক্ষমতায় আনেন তাহলে এই জিনিসগুলোই হবে, যেটা এখন হচ্ছে। কিছু জিনিস হয়তো দেখা যাচ্ছে যেটা আপনারা ওদের সঙ্গে একমত পোষণ করেন না, কিন্তু সেই জিনিসগুলোই তো একমত পোষণ করছেন যেটা হচ্ছে সাধারণ মানুষের বিরুদ্ধে যাচ্ছে। ক্ষুধার্ত, স্বাস্থ্য, শিক্ষা, কোন জায়গাটায় এরকম আছে যে জায়গাটায় হচ্ছে আপনারা সেইভাবে কথা বলছেন? এটা তো একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টা আপনারা এড়িয়ে গেলেন কি করে? সাধারণ মানুষের একটা দায়বদ্ধতাও আছে যে এখানে হচ্ছে এরকম একটা মানুষকে প্রশ্ন করা যেখানে সে প্রধান একটা বিরোধী শক্তি হিসাবে তুলে চলে আসছে এবং হচ্ছে সাধারণ মানুষের মাসিয়া হিসাবে একটা অনেক মানুষ এনাকে মনে করছেন। কিন্তু যেখানে এত বড় একটা প্রশ্ন, এত টাকা লক্ষ কোটি টাকা হচ্ছে একটা বিষয় হচ্ছে যে খাতে চলে গেল,
যুদ্ধ খাতে হচ্ছে চলে যাচ্ছে, সেই জায়গাটায় সাধারণ মানুষ এই যুদ্ধ বিমানের খাতে যে চলে যাচ্ছে এই যে এত লক্ষ কোটি টাকা, সেই জায়গাটায় সাধারণ মানুষের এনাকে অবশ্যই প্রশ্ন করা উচিত যে না আপনি কিভাবে এই জিনিসটাকে গ্রিন সিগন্যাল দিলেন, এটা কিভাবে আপনি অ্যালাউ করলেন, যে না এটা হচ্ছে বিজেপি যেন হচ্ছে এই চুক্তিটা পুরোপুরি ফাইনালাইজ করে ফেলতে পারে হচ্ছে ফ্রান্সের সঙ্গে, এবং ফাইনালাইজ করে ফেললো। এবং কোনো রকম মানে আলোচনা হলো না, কোনো রকম তিনি এবার হচ্ছে প্রধানমন্ত্রীকে কোনো রকম ডিবেটে ডাকলেন না, যেটা আগে তিনি ডাকছিলেন, আগে যেটা ভীষণ কিছু একটা আওয়াজ তোলার চেষ্টা করছিলেন, কিন্তু সেটা নিয়ে তিনি একটা প্রেস কনফারেন্স পর্যন্ত করলেন না, যে কীভাবে 114টা যুদ্ধ বিমান 3.25 লক্ষ কোটি টাকা, যেটা 100 বার এই প্রশ্নটা করা উচিত যে এত লক্ষ কোটি টাকা দিয়ে কিভাবে একটা দেশের সরকার হচ্ছে, মানে যেখানে ক্ষুধার্ত, শিক্ষা, স্বাস্থ্য সব জায়গায় পিছিয়ে একটা গরিব দেশ বলেই গণ্য করা মানে উচিত ভারতবর্ষকে। শুধুমাত্র আম্বানি আর আদানির তো দেশ না, এখানে সাধারণ খেটে খাওয়া মানুষরাই হচ্ছে সাধারণত বসবাস করে। তো সেই মানুষটার সরকার যদি আপনি হয়ে উঠতে চান, আপনি সাধারণত আম্বানি আদানির বিরুদ্ধে সারাদিন কথা বলে যান, বিজেপি আম্বানি আদানির দল তারাই দেশটা চালাচ্ছে এরকম একটা দাবি করেন, তাহলে আপনি সেখানে আপনি তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে কি করলেন? কিছুই করলেন না।